হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভজ্যোতি সেন, একজন NISM সার্টিফাইড ট্রেনার এবং ট্রেডার। আজকে আমরা যেই বিষয়ে আলোচনা করব সেটা হলো IEX নামের শেয়ারটি কেন একদিনে 30%-এর কাছাকাছি ফল করে। তো আমরা জানি মার্কেটে IEX অনেক দিন ধরেই লিস্টেড আছে। তো যখন আমরা মার্কেটে বিগত কয়েকদিন আগে মার্কেট ওপেন হয়, তখন আমরা দেখি যেই লেভেলে মার্কেট ওপেন হয়েছিল সেটা হলো 10% গ্যাপ ডাউন ইন কম্প্যারিজন টু লাস্ট ডে। সেখানে ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু আরও 20% কারেক্ট করে। এই যে 20% কারেক্ট হওয়া এবং 10% নিচে ওপেনিং হওয়া, টোটাল 30%-এর ফল একদিনে মার্কেটে কিন্তু IEX-এ দেখা গেছিলো একই দিনে। এবার যদি আপনার শেয়ারেও এরকম 30% ফল হয়ে থাকে বা আপনার পোর্টফোলিওর কোনো স্টকে ফিউচারে 30% ফল হয়ে থাকে, তাহলে আপনি কী করবেন সেই বিষয়ে যেমন জানবো আমরা, সেই সঙ্গে সঙ্গে আমরা এটাও জানবো যে IEX-এ কেন একদিনে 30% পড়লো। একটা কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন একদিনে 30% ওয়াইপ আউট হয়ে যাওয়া কিন্তু মুখের কথা নয়, তাও IEX-এর মতন একটি কোম্পানি। তো আমরা কিন্তু আজকে ডিটেলসে জানবো যে IEX কোম্পানিতে এই ফলের কারণ, এবং এটাও জেনে নেব যে আমাদের পোর্টফোলিওতে ফিউচারে কোনো স্টকে যদি একদিনে এরকম 30% ফল হয় তাহলে আমাদের কী করা উচিত। চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। চলুন আমরা আমাদের সেটআপে চলে এসেছি, আইপ্যাড নিয়ে একদম স্ক্রিন শেয়ার করে আপনাদের এবার বোঝাবো, তো না বুঝিয়ে ছাড়বো না আজ। তো প্রথমে আমরা দেখে নিই চার্টে কী অবস্থা। দেখুন, আমরা যদি চার্টটা ওপেন করি ডেলি টাইম ফ্রেমে, এই দিন মানে 23 জুলাইতে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ক্লোজ হয়, মানে IEX-এর প্রাইস ক্লোজ হয় কোন দামে, 187 টাকায়। 187-এ ক্লোজ হওয়ার পরে পরের দিন গ্যাপ ডাউন ওপেনিং হয় 168 রুপিসে। মানে আমরা যদি এখানে ক্যালকুলেট করি, আর গ্যাপ ডাউন অফ অলমোস্ট 10% গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। মানে যারা জানেন না গ্যাপ ডাউন মানে কি, তাদের জন্য বলে দিই, মার্কেট একটা দামে বন্ধ হলে পরের দিন যে ওই দামে ওপেনিং হবে তার কিন্তু কোনো মানে নেই। তো এই যে ওপেনিং নিচে হচ্ছে, কোনো নেগেটিভ নিউজ ছিল, সেই নেগেটিভ নিউজটা কি সেটা আমরা জানবো। এছাড়াও এই যে ওপেনিং হলো, তারপরে এই লেভেলটায় ওপেনিং হওয়ার পর থেকে 168 লেভেলে ওপেন হওয়ার পর থেকে মার্কেট কিন্তু আরও 22% মতন ফল করে। মানে ওভারঅল টপ থেকে যদি আমরা দেখি, টপ থেকে যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি যে যেখান থেকে আগের দিন ক্লোজ দিয়েছিল মার্কেট, সেখান থেকে দেখা যাচ্ছে অলমোস্ট 30%, 29.85, 30% লেভেল অবধি গেছিলো। তো 30%-এর ফল একদিনে, তাও কোন কোম্পানিতে, IEX-এর মতন কোম্পানিতে, যেটা কিন্তু অনেক ছোটো কোম্পানিতে আমরা দেখতে পারি, কিন্তু IEX-এর মতন ওয়েল এস্টাবলিশড কোম্পানিতে কিন্তু একদিনে 30% ফল হওয়াটা যথেষ্ট প্রবলেমেটিক একটা ব্যাপার। এবং কেন হয়েছে তার জন্য মেজর রিজন আছে, সেই রিজনগুলো আজকে আমরা ডিটেলসে ডিসকাস করবো, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো চলুন প্রথমেই আমরা দেখে নিই যে এই নিউজটি কি, যার জন্য মার্কেটে এরকম রকমের প্যানিক সেটিং এসেছিল। তো আমরা যদি এখানে দেখি, যেই নিউজটার হেডলাইন্স আমরা দেখব সেটা হলো মার্কেট কাপলিং। তো মার্কেট কাপলিং জিনিসটা কি আমরা যদি বলি, মার্কেট কাপলিং হলো একটি ব্যবস্থা বলা যেতে পারে, যেখানে পাওয়ার এক্সচেঞ্জে কোনো বিদ্যুৎ কেনা বেচার জন্য, বাই অর সেল করার জন্য একটি সেন্ট্রালাইজড অ্যালগোরিদম কাজ করবে। সেন্ট্রালাইজড অ্যালগোরিদম কাজ করবে। সেন্ট্রালাইজড অ্যালগোরিদম কাজ করবে মানে এখানে বিভিন্ন এক্সচেঞ্জে আলাদা আলাদা দাম হবে না। আলাদা আলাদা দাম বলতে, আচ্ছা সে তার আগে একটু বুঝি জিনিসটা কী বলতে চাইছে। আপনারা যারা স্টক মার্কেটে কাজ করেন, আপনারা জানেন বিভিন্ন এক্সচেঞ্জ আছে, রাইট? মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আছে, বম্বে স্টক এক্সচেঞ্জ আছে, বিভিন্ন জায়গাতে অনেক স্টক লিস্টেড আছে। সেরকম ইলেকট্রিসিটি যদি কেনা বেচা করতে হয় বিভিন্ন সংস্থার মধ্যে, তাদের কী করতে হয়, একটা সেন্ট্রালাইজ জায়গায় গিয়ে সেটার দাম নির্ধারণ করতে হয়, ঠিক আছে? সেটাকে আলটিমেটলি যে বায়ার সেলার আস্ক বিড যে ব্যাপারগুলো আছে, সেই জিনিসগুলো যখন আমরা ম্যাচ করে, যে বায়ার এত দামে মানে কিনতে চাইছে, সেলার এত দামে বিক্রি করতে চাইছে, দুটোকে যখন ম্যাচ করানো হয় একটা প্রাইসে এসে পৌঁছায় এবং প্রাইসে এসে ডিলটা হয়, তো এটাকে প্রাইস ডিসকভারি বলা হয়, ঠিক আছে? তো এই যে নতুন অ্যালগোরিদম আছে, সে কি বলছে যে একটি কমন প্ল্যাটফর্ম, ওয়ান কমন প্ল্যাটফর্ম থাকবে, যেখানে আলাদা আলাদা এক্সচেঞ্জে আলাদা আলাদা দাম হবে না, ঠিক আছে?
আলাদা আলাদা এক্সচেঞ্জ কী কী আছে মানে ইলেকট্রিসিটির ক্ষেত্রে সেটা আমরা দেখবো। সে আলাদা আলাদা এক্সচেঞ্জে আলাদা আলাদা দাম হবে না। তো ধরে নিন আইএক্সে মানে ইলেকট্রিসিটির দাম ধরুন 4 টাকা আছে, ঠিক আছে, 4 টাকা আছে। আর অন্য একটা এক্সচেঞ্জে ধরে নিন 3.8 রুপিস আছে, ঠিক আছে। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা মার্কেট কাপলিংয়ের পরে আর থাকবে না, মানে নো ডিফারেন্স। নো ডিফারেন্স এই সিচুয়েশনে নিয়ে আসবে মার্কেট কাপলিংয়ের পরে। এবার কী করে হবে সেই ডিটেলসে আমরা এরপরে গিয়ে বুঝবো, ঠিক আছে। তো এই অবধি আমাদের ক্লিয়ার আছে। তো যে কোনো ডিফারেন্স থাকছে না মার্কেট কাপলিংয়ের পরে। এরপরের পার্টটা আমরা আসছি, এবার এটুকু বোঝার পরে এরপরের পার্টে আমরা মুভ করছি। তো প্রথমেই আমরা এখন জেনে নিই যে মার্কেটে এই যে আমরা নাম এই যে বললাম ছোটো ছোটো কিছু পাওয়ার এক্সচেঞ্জও আছে। তো কী কী নামে পাওয়ার এক্সচেঞ্জ আছে নামগুলো জাস্ট একটু জেনে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। একটা তো আইইএক্স। আইইএক্সের ফুল ফর্ম আমরা কি জানি? ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। এই যে আইইএক্স এর গল্পটা আমরা বুঝলাম, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। এই যে আইইএক্স এর সঙ্গে আরও দুটো মানে সংস্থা আছে বলা হচ্ছে, সেই সংস্থাগুলোর নামটা আমরা কি সেটা একটু দেখি। প্রথমে যে সংস্থাটা আছে সেটা যদি আমরা এখানে দেখি, সেটার মানে নামটা এখানে লিখি। প্রথম সংস্থার নাম হলো পিএক্সআইএল। পিএক্সআইএল মানে হলো পাওয়ার এক্সচেঞ্জ ইন্ডিয়া লিমিটেড। পাওয়ার এক্সচেঞ্জ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। এই যে পাওয়ার এক্সচেঞ্জ ইন্ডিয়া লিমিটেড, এদের কাজটা কি সেম অ্যাজ আইএক্স এর মতন একটা এক্সচেঞ্জ। আরেকটা কি আছে মানে এরকমই একটা সংস্থা আরেকটা কি আছে, এইচপিএক্স। এদের ফুল ফর্ম কি? হিন্দুস্তান পাওয়ার এক্সচেঞ্জ। এবার এই পাওয়ার এক্সচেঞ্জগুলোর কাজটা কি আমরা শর্টে বললাম, যেরকম স্টক মার্কেটে এক্সচেঞ্জ থাকে এনএসসি বিএসসিতে যেমন স্টক প্রাইস বেচা কেনা মানে স্টক প্রাইস বেচা কেনা বলছি, স্টক কেনা বেচা হয়, তো স্টক প্রাইস ওঠানামা করে, সেরকমই এখানে আমাদের কি করে ইলেকট্রিসিটির কেনা বেচা হচ্ছে। এবং সরকারের দাবি মানে এইটা কেন করেছে সেটাও তো বুঝতে হবে, যে এইগুলো তো এনার্জি এক্সচেঞ্জগুলো বুঝতে হবে, এইগুলো এক্সচেঞ্জ আছে তিনটে, আইএক্স, পিএক্সআইএল, এইচপিএক্স। এবার এই মার্কেট কাপলিং করার দরকারটা কি, বা যেটা ইলেকট্রিসিটি যে মিনিস্ট্রি আছে তাদের এখানে লজিকটা কি, যে এটা কেন করা হচ্ছে। তো আমরা যদি এখানে দেখাই জিনিসটা, যে সরকারের দাবি কি, মানে এখানে আমরা যদি একটা লিখি যে ওয়াই মার্কেট কাপলিং কেন করা হচ্ছে, সেটা যদি একটা ব্রিফ আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো সরকার যেটা বলছে সেটা সেই হিসাবে বুঝবো, মানে আমাদের কোনো লজিক আমরা লাগাবো না। যেটা আমাদের বলছে এখানে ট্রান্সপারেন্সি আসবে, আরও একটা সেন্ট্রালাইজড অ্যালগোরিদম থাকলে অবশ্যই ট্রান্সপারেন্সি আসবে, যেটা ওনারা বলছেন। এবং এখানে প্রাইস ম্যানিপুলেশন যেটা সেটা কম হবে বা হবে না, কেননা একটা সেন্ট্রালাইজড অ্যালগোরিদম সেটাকে কন্ট্রোল করছে, ঠিক আছে। এছাড়া গ্রাহকরা বা যারা ডিস্ট্রিবিউশন করছে, লাইটটা এখানে আমার ল্যাপটপ থেকে লাইট আসছে লাইটে, তো আমি ওর জন্য বারবার ঠিক করছি। তো যেটা বলছিলাম, ডিস্ট্রিবিউশন কোম্পানিজ যারা আছে তারা কি করবে, এদের তিনজনের এই তিনটে কারণের জন্য ডিস্ট্রিবিউশন কোম্পানিজ ফেয়ার প্রাইসে পাবে। এই তিনটে কারণে আমাদের পাওয়ার মিনিস্ট্রি কি ডিসাইড করেছে, যে মার্কেট কাপলিং আসবে। এবং এই কারণে আইএক্স ছাড়াও যে বাকি এক্সচেঞ্জগুলো আছে, বাকি এক্সচেঞ্জ কাদের কথা বলছে, এইচপিএক্স আর পিএক্সআইএল যারা আছে, তারা মার্কেটে নিজেদের কাজ করতে আরও বেশি সুবিধা পাবে। তারা যদি ছোটো এক্সচেঞ্জ, তারা বেশি সুবিধা পাবে। এবারে এটি আইএক্সের জন্য কেন নেগেটিভ সেটা আমরা বুঝবো, তার আগে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। সেই টপিকে আমরা আসছি, কেন নেগেটিভ, তার আগে আমরা আসছি এই একটা ট্রেডিংয়ের ব্যবস্থা হয়, সেই ব্যবস্থাটা একটু বুঝে। তো আমরা এবার বুঝে নেব আইএক্সে যে ট্রেডিং হচ্ছে তার মধ্যে দুটো স্পেসিফিক ভাগ আছে। কী ভাগ আছে? তো আইএক্সে যদি আমরা আইএক্সের ট্রেডিংয়ের মধ্যে ব্রডলি দুটোকে ভাগ করি, ব্রডলি দুটো ডিভিশন দেখি,
তার মধ্যে একটা আসছে ডিএএম, আরেকটা আসছে হলো আরটিএম, ঠিক আছে। তো ডিএএমটা কি জিনিস? এটা হলো ডে অ্যাহেড মার্কেট। ডে অ্যাহেড মার্কেট বলতে আমরা কি বুঝি সেটা একটু এক্সপ্লেন করা দরকার। ডে অ্যাহেড মার্কেটে হলো ইলেকট্রিসিটি ট্রেডিং এরই একটি সেগমেন্ট বলা চলে। এই ডে অ্যাহেড মার্কেটে কি হচ্ছে, আমাদের ধরুন কালকে ইলেকট্রিসিটি লাগবে, ঠিক আছে। তো কালকে ইলেকট্রিসিটি লাগলে আমরা আজকের দিনে দাঁড়িয়ে সেটার লেনদেন করবো, মানে আগের দিনই আমরা সেটা ডিসাইড করে রাখছি যে আমরা কত দামে কিনবো বা বেচবো, ঠিক আছে। এবার এখানে কীভাবে কাজ করছে সেই ব্যাপারটা একটুখানি বুঝি। রোজ রাত্রিবেলায় 10 PM এর আগে বায়ার কারা, বায়ার্সরা, মানে বায়ার্সের মধ্যে আমরা যাদের বলতে পারি সেটা হলো ডিসকমস এবং অন্য ইন্ডাস্ট্রিজ যারা, তারা, এবং সেলাররা কারা সেটাও দেখিনি। সেলার্স যারা সেটা হলো পাওয়ার জেনারেটার্স, যারা পাওয়ার জেনারেট করছে, তারা কি করছে, নিজেদের বিড জমা দিচ্ছে। বিড মানে আমরা জানি আস্ক বিড, আমরা যারা স্টকে কাজ করতে জানি যে বায়াররা নিজেদের দাম দিচ্ছে, সেলাররা নিজেদের দাম দিচ্ছে, ঠিক আছে, বলি লাগাচ্ছে যেটাকে বলে। তো এই যে দাম তারা মানে নিজেদের দাম বলছে, বায়াররা বলছে আমি এই দামে কিনতে চাই, সেলাররা বলছে এই দামে কিনতে চাই, সেই বিডগুলো 10 PM এর আগে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এবারে আইএক্স হলো কি কাজ করছে? আইএক্স হলো বলা যেতে পারে একটা মার্কেট ক্লিয়ারিং প্রাইস বার করছে। এখান থেকে আমি এটা একটু ক্লিয়ার করে লিখছি, মার্কেট ক্লিয়ারিং প্রাইস ডিসাইড করছে বেসড অন দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এই ডিমান্ড আর সাপ্লাই, বায়ার সেলারদের মধ্যে ডিমান্ড সাপ্লাই এবং যে তারা বিড লাগাচ্ছে, এই বিডগুলোর উপর বেস করে তারা কী করছে, একটি মার্কেট ক্লিয়ারিং প্রাইস ধার্য করছে, আইএক্স, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে, মিডনাইট থেকে পরের দিন আমাদের মিডনাইট থেকে, যেহেতু এটা আগের দিনে হচ্ছিল, মিডনাইট থেকে আমাদের ইলেকট্রিসিটি ডেলিভারি স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এটা হলো ডে হাইড মার্কেটের গল্প। মানে ধরে নিচ্ছি যদি 17ই আগস্টে আমাদের 10টার সময় আপনি বিড করলেন, তাহলে 18ই আগস্টে মানে পরের দিনে মানে কেনা বেচা যাবে, ঠিক আছে, মানে পরের দিনের জন্য কেনা বেচা যাবে। এবারে ডিএমএম যেটা ডিএএম, ডে হেড মার্কেটে সবচেয়ে বড় মানে সব থেকে মানে বড় মার্কেট শেয়ার বলা চলে, এটা কিন্তু আইএক্স এর কাছেই ছিল, মানে এতদিন অবধি তাই ছিল, এখনও আছে। এবার যদি মার্কেট সিনারিও চেঞ্জ হয় তাহলে লেটেস্ট ডেট অনুযায়ী আইএক্স এর কাছে ছিল, এরপর যদি চেঞ্জ হয় তাহলে তো আমি আপডেট আপনাদের করবো বা আপনারাও নিউজও দেখতে পারবেন। এবারে এই যে 80%-এরও বেশি মার্কেট শেয়ার নিয়ে বসে আছে আইএক্স মার্কেট শেয়ার, এইটার ওপর কিছু এফেক্ট করবে, যেটা আমরা লাস্টে বলবো। এখন আমরা ডিএমটা বুঝছি, এটা আমাদের ডিএম এর গল্প বলে। আচ্ছা, ডিএম এর সাথে আরেকটা জিনিস আমরা বুঝবো, সেটা হলো আরটিএম। আরটিএম কি? রিয়েল টাইম মার্কেট। ডে হেড মার্কেট, ডিএমটা হলো, এটা হলো রিয়েল টাইম মার্কেট। এবার রিয়েল টাইম মার্কেটে আমাদের কি মানে জিনিসটা, সেটা একটুখানি বুঝে নিই। রিয়েল টাইম মার্কেট হলো একটি ইলেকট্রিসিটি মার্কেটের একটা ট্রানজাকশনের মতনই বলতে পারেন, যেখানে মানে ইলেকট্রিসিটি মার্কেট বলতে পারেন, যেখানে বিদ্যুতের লেনদেন হয় প্রায় মানে রিয়েল টাইমেই বলা চলে, মানে অলমোস্ট রিয়েল টাইমে, যেরকম শেয়ার ট্রেডিং হয় ওরকম টাইমে অলমোস্ট রিয়েল টাইমে বলা চলে, ঠিক আছে। এখানে বলতে পারেন পরের 1 ঘন্টার জন্য যে ইলেকট্রিসিটি দরকার পড়ছে সেইগুলোর অর্ডার এখানে প্লেস হয়, ঠিক আছে। এটা পরের দিনের জন্য না, সেই 1 ঘন্টার মধ্যে যে ট্রানজাকশানগুলো তাদের কমপ্লিট করতে হবে সেইগুলোর অর্ডার এখানে প্লেস হচ্ছে, ঠিক আছে। এবার এখানে আগামী 1 ঘন্টা মানে প্রয়োজন অনুযায়ী আগামী 1 ঘন্টার মধ্যে বিদ্যুৎ কেনা বা বিক্রি এখানে হচ্ছে। এবারে এটা কিভাবে কাজ করে, এটার মেকানিজমটা কি একটু দেখি। ওটা তো রাত 10টার সময় ওরকমভাবে আমরা বুঝলাম। এটার মেকানিজমটা কি, আরটিএম এর ক্ষেত্রে, আরটিএম মানে আইপিএল এর রাইট টু ম্যাচ, কেউ ভাববেন না। আরটিএম বলতে আমরা যেটা বুঝি, আরটিএমে আমাকে এভরি 30 মিনিটসে
অকশন হয়, মানে পার ডে অলমোস্ট 48 টাইমস হচ্ছে, 48 টাইমস পার ডে, 30 মিনিটস করে 48 টাইমস পার ডে অকশন হচ্ছে। অকশন মানে আমরা জানি নিলামের মতন হচ্ছে। এবারে এই যে নিলাম হচ্ছে, নিলাম হওয়ার পরে কি হচ্ছে, তো যদি কোনো ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ইন্ডাস্ট্রি, যদি কোনো ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ইন্ডাস্ট্রি কি করছে, অর ইন্ডাস্ট্রি বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়, তারা আরটিএম থেকে কিনে নিতে পারে। মানে আমরা উপরে দেখুন যেটা লিখেছিলাম, ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ইন্ডাস্ট্রি কারা ছিল, বায়ার ছিল। তাদের যদি হঠাৎ করে বিদ্যুৎ বেশি প্রয়োজন হয়, তারা কি করতে পারে, এই রিয়েল টাইম মার্কেটে গিয়ে কিন্তু বাই করে নিতে পারে, ঠিক আছে। মানে রিয়েল টাইম মার্কেটে গিয়ে অর্ডার প্লেস করবে, 1 ঘন্টার মধ্যে তারা কিনে নিতে পারবে, ঠিক আছে। এবারে এইটা গেল আরটিএম মার্কেট ইউজের যাচ্ছে। এবার এখানে কোনো জেনারেটরের কাছে সারপ্লাস পাওয়ার যদি থাকে, তারা এখানে মানে সেলও করতে পারে। মানে জেনারেটর বলতে আমরা এখানে যেরকম দেখলাম, ওপরে আমরা লিখেছি যে পাওয়ার জেনারেটার্স যারা আছে, তারা যদি বেশি বানিয়ে ফেলে, মানে তাদের কাছে সাপ্লাই দেওয়ার মতন থাকে, তারাও এসে বিক্রি করতে পারে। মানে এদের দরকার হলে এরা কিনে নিচ্ছে। আবার পাওয়ার জেনারেটারদের যদি বেশি প্রোডাকশন হয়ে গিয়ে থাকে, তাহলে তারা এসে সেলও করতে পারছে, আর এরা বাই করতে পারছে, ঠিক আছে, যেরকম বায়ার সেলার ছিল। তো এটা হলো রিয়েল টাইমের জন্য। এবারে যদি হঠাৎ কোনো রাজ্যে, মানে এক্সাম্পল বলছি, যদি হঠাৎ কোনো রাজ্যে বিকেলে হঠাৎ করে ডিমান্ড বেড়ে যায়, মানে ধরুন গরমকাল পড়েছে, অনেক লোক এসি চালাচ্ছে বেশি লেভেলে, বা ধরুন পুজো বা কোনো ফেস্টিভ সিজন আছে, ইভিনিংয়ের টাইমে লাইট বা এই সমস্ত জিনিসপত্র বেশি চলছে রাস্তাঘাটে, তখন ডিমান্ড বাড়তে পারে। সেক্ষেত্রে আরটিএম থেকে তারা পাওয়ার কিন্তু কিনতে পারে, ঠিক আছে। এবারে আরটিএম কিন্তু 2020 সালে চালু হয়েছিল, এবং খুব জলদি মানে খুব তাড়াতাড়ি এটা ফেমাস হয়ে যায়, ঠিক আছে। এবং এটা ফ্লেক্সিবল, কারণ ওটা পরের দিনের জন্য 10টার মধ্যে বিট করতে হচ্ছে, করতে হচ্ছে, ওরকম নয়। এটা 1 ঘন্টার মধ্যে কুইক ডেলিভারি হচ্ছে। এবারে আমরা যদি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝে যাই, আমরা এবারে এর পরের টপিকটা আমাদের বুঝতে হবে যে এখান থেকে আমাদের কী কেসটা হচ্ছে, মানে এইগুলোর জন্য কী এফেক্ট পড়ছে। এটা তো আমরা ট্রেডিংয়ের স্টাইলটা বুঝে গেলাম। এরপর আমরা যাচ্ছি এফেক্টে, যে ফলটা কেন হলো, মার্কেট কাপলিংয়ের জন্য আমরা ওখানে ফিরে যাবো। তো এরপরের টপিকে আমরা যাচ্ছি। এবারে আমরা যেটা বুঝলাম, এই যে আইএক্সের যে মনোপলি, মানে মনোপলি, অলিগোপলি, ডুওপলি, এগুলো আমরা আপনারা জানেন আশা করছি। মনোপলি বলতে আমরা বলছি একটা মার্কেটে মেজর শেয়ার নিয়ে তারা কাজ করছে। মেজর শেয়ার নিয়ে মানে মেজরিটি আমরা দেখলাম এই ক্ষেত্রেও, যে মার্কেটে 80% যে ডে আফটার মার্কেটের যে গল্পটা, সেটা তাদের থেকেই হয়। এবারে লোকে বলবে কী ক্ষতিটা হতে পারে। দেখুন, মার্কেটে কিন্তু বায়ার সেলারের তখনই কাজ করে মজা বা সুবিধা, যখন লিকুইডিটি বেশি থাকবে। লিকুইডিটি মানে বায়ার অর্ডারও এনাফ থাকবে, সেলার অর্ডারও এনাফ থাকবে। তাহলে কি, বায়াররা যেই কোয়ান্টিটি কিনতে চাইছে, সেলাররা সেই কোয়ান্টিটি বিক্রি করতে পারছে, অর্ডারটা এক্সিকিউট হবে। বায়াররা যদি প্রচুর ইলেকট্রিসিটি কিনতে যায়, সেলার না কিনতে চায়, তাহলে তো হবে না। তো অটোমেটিক যেহেতু মার্কেট শেয়ার আইএক্সের বেশি, সেজন্য বেশিরভাগ লোকই আইএক্সের থেকেই ট্রেডটা করতো। এবারে কথা হচ্ছে, যেহেতু মানে আইএক্সের লিকুইডিটি বেশি, তারা ওখানে ট্রেড করছে, সেজন্য আইএক্সের কাছে কিন্তু মার্কেটে অ্যাডভান্টেজ ছিল সেই ক্লিয়ারিং প্রাইসটা ধার্য করার। এবারে যখনই মার্কেট কাপলিং হয়ে যাবে, তখন এরকম বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন রকম প্রাইস থাকবে না। তো সে কারণে মার্কেটে এই যে মার্কেট শেয়ার, সেটাও ওরা লুজ করবে, তার সাথে এই যে অ্যাডভান্টেজ, প্রাইস অ্যাডভান্টেজ, সেটাও কিন্তু থাকবে না। মানে মার্কেট কাপলিং হয়ে গেলে আমরা কি বুঝলাম, একটা সেন্ট্রালাইজড অ্যালগোরিদম প্রাইসটাকে ডিসাইড করে দেবে। তার মানে আলটিমেটলি কী হলো, আইএক্সের জন্য কিন্তু বড় সড়ো একটা প্রবলেম সৃষ্টি হওয়ার দিকে এগোচ্ছে। এবার আমরা জিনিসটা বুঝবো যে সেন্ট্রাল পুলে যখন হলো, এটা তো আমরা বুঝলাম, সেন্ট্রাল পুলে যখন আসলো, তখন প্রাইসটা কিন্তু ভ্যারি করতে পারে, মানে ভ্যারি করতে পারে, যেটা সেটাকে আটকে দেওয়ার জন্য সেন্ট্রাল পুলটা বানানো হলো। ভ্যারি করতে পারে না, আমি উল্টো বলে ফেলেছিলাম, ভ্যারি করতে পারে না, সেজন্যই সেন্ট্রাল পুল বানানো হলো, যে একটা সেন্ট্রালাইজ অ্যালগোরিদম থেকে চেঞ্জ করা হবে। এবার আমরা যদি এখানে দেখি, তার মানে নেগেটিভ পয়েন্টসের প্রথম কী, নেগেটিভ পয়েন্টসের মধ্যে প্রথম কী আসছে আমাদের, মনোপলি, ক্রস দিয়ে লিখছি, লেন্দি করছি না, মনোপলিতে প্রবলেম আসছে। আরেকটা কী প্রবলেম আসছে, প্রাইস ডিসকভারি এখন যেহেতু ইজি হয়ে যাচ্ছে, মানে বায়ার সেলাররা প্রত্যেকটি এক্সচেঞ্জই সেন্ট্রালাইজড একটা অ্যালগোরিদমের থ্রুতে প্রাইস পাচ্ছে বা প্রাইস ডিসাইড করতে পারছে, সেজন্য আইএক্সের যে প্রাইসের অ্যাডভান্টেজ ছিল, সেটাও কিন্তু তারা লুজ করছে। এবারে কথা হলো,
বাজারে এর এফেক্টটা কী হয়েছে, এফেক্ট অন মার্কেট। এফেক্ট অন মার্কেট যদি বলা হয়, মার্কেটে কিন্তু আমরা যদি চার্টে দেখাই আপনাদের গিয়ে, আমি এরপরে চার্টে আসছি, মার্কেটে কিন্তু 30% ফল একদিনে হলো, যেটা আমরা শুরুতেও বলেছিলাম। তো অটোমেটিক ব্যাপার না, আপনি একটা জায়গায় জিনিস বিক্রি করছিলেন যেখানে আপনি একা জিনিস মানে ধরুন বিক্রি করছেন মেজরিটি, মানে আপনার ধরুন শাড়ির দোকান আছে ফর এক্সাম্পল, আপনি আপনার এরিয়াতে একাই শাড়ি বিক্রি করেন। এবারে আপনাকে বলা হচ্ছে যে আপনি যে এক্সট্রা দাম নিয়ে বিক্রি করেন সেটা আপনি করতে পারবেন না, আপনাকে একটা সেন্ট্রালাইজ লেভেলে একটা দাম ফিক্স করে দেওয়া হবে। তাহলে এবার বাকিরা যে অ্যাডভান্টেজটা পাচ্ছিল আপনি সেমই পাবেন, এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ তো আপনি পাবেন না। তো অটোমেটিক সেটা একটু নেগেটিভ আইএক্সের জন্য। এবার যদি আমরা বলি যে এখানে ইনভেস্টারদের কী করা উচিত, ইনভেস্টার্সদের কী করা উচিত, প্রথম কথা তো আগে আমি বলে দিই, ডিসক্লেমার যেটা দিতে হয় সেবি রুলস ওয়াইজ, আমি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, তো আপনার সাইকোলজি, আপনার ট্রেডিং স্টাইল, আপনি কতদিন হোল্ড করতে পারেন, এগুলো আমার জানার কথা নয়। সেজন্য আমি আপনাকে অ্যাডভাইস দেওয়ার জন্য যেমন এলিজিবল নয়, কেননা আমার কাছে এই ইনফরমেশানগুলো নেই, আপনার ব্যাপারে ইনফরমেশানগুলো নেই। তো আমি এখানে নট দ্য কারেক্ট পার্সন টু অ্যাডভাইজ ইউ, বাট আই ক্যান শেয়ার মাই ভিউজ, ওকে। তো আমি শেয়ার করতে পারি, কিন্তু আপনাকে আমি অ্যাডভাইস করছি না। তো আপনি অ্যাডভাইসটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকেই নেবেন, সেভাবেই ডিসিশনটা নেবেন। আর সেবি সেটাকে অ্যালাউ করে না। আমি যে অ্যাডভাইস যদি এভাবে পাবলিক প্ল্যাটফর্মে এসে দিই, তার ক্লায়েন্টের প্রত্যেকটা লেভেলে রিস্ক অ্যাসেস করেই কিন্তু আমরা কোনো অ্যাডভাইস দিতে পারি, ঠিক আছে। মানে সেবি রুলস ওয়াইজ কোনো অ্যাডভাইস তার মানে দেওয়ার আগে এগুলো কিন্তু জেনে নিতে হবে। তো ইনভেস্টাররা যেটা দেখছে যে মার্কেট কাপলিংয়ের যে এফেক্টটা, মার্কেট কাপলিংয়ের যে এফেক্টটা সেটা কিন্তু হিউজ, ঠিক আছে, সেটা কিন্তু হিউজ। এবার এর জন্য মানে আমরা যদি দেখি যে মার্কেট কাপলিংয়ের জন্য যে এফেক্টটা পড়বে, মানে এটা বাদ দিলে যদি আমরা দেখি আইএক্স কিন্তু ডেট ফ্রি, এটা কিন্তু পজিটিভ, ডেট ফ্রি কিন্তু। এছাড়া আমরা যদি আরেকটা জিনিস দেখি, আইএক্সের কিন্তু হাই ক্যাশ রিজার্ভস আছে, আর প্রফিটেবিলিটিও কিন্তু কনসিস্টেন্ট আছে, কনসিস্টেন্ট গ্রোথ আছে, কনসিস্টেন্ট আছে বলা চলে। তার মানে ফর এক্সাম্পল যদি মার্কেট কাপলিং হয়, আমরা এভাবেও জিনিসটাকে দেখতে পারি, মার্কেট কাপলিং হলে যে ট্রান্সপারেন্সি আসবে ওর জন্য হতে পারে যে ওদের এক্সাম্পল আমি বলছি, ওদের ধরুন 100 টাকার ট্রেডিং হচ্ছিল ওদের এক্সচেঞ্জ থেকে, বাকি জায়গা থেকে ধরুন বা 80 টাকার ট্রেডিং হচ্ছিল, বাকি জায়গা থেকে ধরুন 10 হচ্ছিল। এবারে পার্সেন্টেজ ওয়াইজ দেখলে ওদের 60% হবে, বাকিদেরকে হয়তো 10টা বেড়ে 20 হবে, কিন্তু যে বেসটাও তো বড় হবে। মানে যেহেতু ট্রান্সপারেন্সি এসছে, আরও নতুন লোকও এটাতে জয়েন করবে, অটোমেটিক ব্যাপারটা এরকম দাঁড়াবে যে 100 টাকার যদি বিজনেস হতো আগে, তাহলে 80 ওদের কাছে যেত, 20 বাকি লোকদের কাছে 10 বা 5 করে ভাগ হয়ে যেত, 10 করে ভাগ হয়ে যেত। এবারে এখন ধরে নিচ্ছে আমি 50% শেয়ারে ধরুন নেমে আসলো মার্কেট শেয়ার, ওদের 50% ও ক্যাটার করছে, কিন্তু বেসটা যদি বেড়ে 100 টাকা থেকে 200 টাকা বা 300 টাকায় হয়, অটোমেটিক তো সেই 50%টাও বেশি হবে না, 350% এখন 150 হবে। সেক্ষেত্রে আমরা যদি লং টার্মে দেখি, সেক্ষেত্রে কিন্তু খুব যে প্যানিক করার কোনো সিচুয়েশান আছে বলে আমার পার্টিকুলারলি মনে হয় না। আবারও বললাম, এটা আমার ভিউ, এটার ওপর বেস করে আপনি যদি বাইং সেলিং ডিসিশন নেন, এটা কিন্তু পুরোপুরি আপনার রেসপন্সিবিলিটি, এটা মাথায় রাখবেন। এটা আমি আমার ভিউ শেয়ার করলাম, কেননা পাবলিক প্ল্যাটফর্মে এসে কোনো ইনফ্লুয়েন্সিয়াল কথা বা ফিউচারিস্টিক প্রাইস নিয়ে কথা বা কমেন্ট্রি করা কিন্তু সেবির কাছে মানে সেবি কিন্তু সেটা অ্যালাউ করে না। এবার অনেকে নিয়ম মানে না, সেটা আলাদা গল্প, কিন্তু যারা রুলটা জানে বা আমি যেহেতু রুলটা জানি, আমি কমেন্ট্রি ওভাবে করতে পারি না যে ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট যেটাকে বলা হয়, সেরকম আমি বলছি না। কিন্তু এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে যে ফান্ডামেন্টালি যদি দেখি এখন অবধি আইএক্সের মধ্যে কিন্তু প্রবলেম সৃষ্টি হয়নি। এবারে আপকামিং কোয়ার্টার্সগুলোতে এই ডিসিশনের পরে কী এফেক্ট পড়ছে, আমরা যেরকমভাবে ভাবছি সেটা কি আদৌ হচ্ছে, সেটা আমাদের চেক করতে হবে। যদি আমরা দেখতে পারি কোনো প্রবলেম নাম্বারসের মধ্যে, তখন অবশ্যই আমাদের সেভাবে অ্যাক্ট করতে হবে। তো আমাদের এইভাবে জিনিসগুলোকে কিন্তু বুঝতে হবে, এবং এটা বোঝার কারণ কেন দরকার হয়ে পড়ে, যদি আমরা মার্কেটে জিনিসটা কেন হয়েছে না বুঝতে পারি, আমরা শুধু 30% পড়েছে এরকমভাবে দেখছি, কিন্তু কারণটাই যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো লার্নিং আসছে না। হতে পারে কোনো সময় 30% পড়লো স্টক, কোনো সময় ধরুন 30% লসও হলো, কিন্তু সেটা থেকে যদি আপনি লার্নিং না পান, তাহলে আপনার সে লসটা তো বেকার না।
যে মানে আপনি কারোর কাছ থেকে কোনো কোর্স শিখলেন, সেখান থেকে যেমন লার্নিং পাচ্ছেন, মার্কেটও কিন্তু আপনাকে লার্নিং দিচ্ছে, সেই লার্নিংগুলো কিন্তু আপনাকে নিতে হবে এবং মাথায় রাখতে হবে ভুল করাটা প্রবলেম নয়, এবং মার্কেটে ভুলের থেকেই আমাদের শেখাটা কিন্তু হয়, এবং ভুল যদি হয়ে যায়, লস যদি হয়ে যায়, সেখান থেকে কী শিখতে পারলাম ওটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। তো আমাদের এটা মাথায় রাখতে হবে এবং এটা বুঝতে হবে যে আমাদের পোর্টফোলিওতে যতগুলো স্টকস আছে তার মধ্যে 30% ওয়ান ডেতে পড়ে যাওয়া কিন্তু যথেষ্ট চান্স আছে। কেন? ধরে নিন আপনার কাছে যথেষ্ট ভালো কোম্পানি স্টক আছে, এরকমই মোনোপলি কোনো স্টক, সেখানে যদি এরকম কোনো নিউজ আসে যেটা সেই সেক্টরে আপনার স্টকের রিলেটেড, তখন কিন্তু সেই স্টকেও এরকম ফল আসতে পারে। তাহলে কি করব? আমার কাছে স্টক 1,00,000 টাকা আছে, ধরে নিন আপনার কাছে 1,00,000 টাকা আছে, আপনি 1,00,000 টাকা একটা কোম্পানিতে লাগিয়েছেন, 30% একদিনে পড়ে গেছে, 30,000 টাকা উড়ে গেল, লস দেখাচ্ছে। প্রথম কথা, কি লস নেব নাকি লস না নিয়ে হোল্ড করে থাকবো? এই ডিসিশনটা প্রথম কথা ওয়ার্ড এক লাইনে বলার মতন নয়। আপনার কোম্পানিকে এইভাবে আপনাকে অ্যানালাইজ করতে হবে যে কেন পড়ছে, এর নেগেটিভস কী, পজিটিভস কী। এরপরে আরেকটা কাজ করতে পারেন, যদি কম টাকার জন্য, এটা আগেই বলছিলাম, যারা হিউজ অ্যামাউন্ট দিয়ে ট্রেড করছেন, মানে যার একটা ট্রেডেই ধরুন 3 লাখ প্লাস তার একটা স্টকে ইনভেস্ট করা আছে, ডাইভার্সিফাই করার পরে, মানে 3 লাখ ক্যাপিটাল একটা কোম্পানিতে 3 লাখ ঢোকালাম, এটা তো হয় না, প্রপার ডাইভার্সিফিকেশন করতে হয়, প্রপার রুলস হয় তার। 3 লাখ প্লাস ধরে নিন ডাইভার্সিফিকেশন করার পরে একটা কোম্পানিতে তার পজিশন নেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রপার হেজিং ইউজ করতে হবে যদি স্টকটা এফএনওতে থাকে। এছাড়াও সেক্টর ওয়াইজও কিছু হেজিং করা যায়, সেই হেজিং কিন্তু করতে হবে আমাদেরকে, ঠিক আছে? না হলে আপনার পোর্টফোলিওতে যদি ধরে নিন 10টা বা 20টা স্টক থাকে, অনেকেরই 30, 40, 50টাও থাকে, যারা কোম্পানির ব্যাপারে জানেও না, নিয়ে রেখে দেয়। যাই হোক, যদি আমি 10টা স্টকও যদি বলি থাকে, 10টা স্টক তো অনেকেরই পোর্টফোলিওতে মেজরিটি অফ দ্য লোকেরই থাকে, সেই 10টা স্টকের মধ্যে কোনো একটা স্টক আপনার নেক্সট 30 ইয়ার্সে একদিনে 30% কি পড়া অসম্ভব? আপনি নিজেকে কোয়েশ্চেনটা করুন যে কোনো একটা স্টক যেগুলো আমি কিনতে যাচ্ছি, আজকে 10টা আছে, কালকে কোনো সময় 20টা হবে, সেগুলো থেকে এক্সিট নিয়ে আপনি অন্য কোনো কোম্পানিতে ঢুকবেন, পরে 30 ইয়ার্স যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে 10টা এতগুলো স্টকের মধ্যে এখন 10টা, পরে সেগুলো 20ও হবে, সে প্রত্যেকটা স্টকের কোনোটা কি একদিনে 30% পড়ে যাওয়ার মতন ক্ষমতা রাখে না? ক্ষমতা বলা হবে না, এটা নেগেটিভ সাইডে। যাই হোক, পসিবল তো এটা না। তো সেক্ষেত্রে আমরা যদি হেজ করি ফিউচার অ্যান্ড অপশনের থ্রুতে, তাহলে কিন্তু আমাদের জিনিসটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং যথেষ্ট ইউজফুল হয়ে যাবে। তো যাই হোক, তো আজকের ভিডিও আমি এতটুকুই রাখবো। এমনিতে আপনি আমাকে পিং করতে পারেন হোয়াটসঅ্যাপে, বা আমাদের ওয়েবসাইটও চেক করতে পারেন। আমরা কিন্তু হেজিং বা অপশনস রিলেটেড একটি ব্যাচ আনছি, এবং মানে চাইলে আপনারা জয়েন করতে পারেন, আমি কাউকে ফোর্স করি না কখনই, সেটা আমার সাথে যারা মানে ক্লাস করেছেন বা জানেন, এই হেজিং বা অপশনস রিলেটেড একটা ক্লাস আনছি। তো আপনারা আমাকে পিং করতে পারেন কত কোর্স ফিস এবং ডিটেলস, কত দিনে ক্লাস হবে, কত টাইমে হবে, কী কী সাপোর্ট দেওয়া হবে, সেগুলো আমি ডিটেলস আপনাদের সাথে ডিসকাস করবো। তো আজকের ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করার করে দেবেন। তো আজকের ভিডিও এতটুকু।